হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 12 শুরু করব। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র ক্লাস 10, পেজ হচ্ছে 543। একের আমরা শর্ট শুরু করব, একের এক থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 12 শর্ট অঙ্ক শুরু করব। একের এক থেকে শুরু করব, খুব ভালো করে দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে কোনো আসলের 4 বছরের মোট সুদ। কোনো আসলে, এখানে কিন্তু আসল বললো না, কোনো আসলের 4 বছরের মোট সুদ ও আসলের অনুপাত। 4 বছরের সুদ আর আসলের অনুপাত হচ্ছে 8:25 হয়, তবে সুদের হার কত? আমাকে কিন্তু সুদের হার বের করতে হবে। আমি একটা কথা বলছি, যখন অনুপাত থাকবে আমরা কিন্তু পাশে একটা কিছু ধরে নেব। যেমন পাশে একটা এক্স ধরে নেবো, এখানে মোট সুদ ধরে নেবো 8x টাকা, ধরি আসল ইকুয়াল টু 25x টাকা। এটা অনুপাত পাশে, যার জন্য আমরা কিছু একটা ধরে নেবো কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি। প্রথমে লিখছি ধরি মোট সুদ ব্র্যাকেটে হচ্ছে আই ইকুয়াল টু 8x টাকা। তাহলে আমরা কিন্তু পাশে কিন্তু এক্স ধরে নেব, যেহেতু অনুপাত আছে, অনুপাতটা অ্যাকুরেট না, ছোট করার পর যেটা হয় সেটাই অনুপাত। এবার লিখব ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 25x টাকা। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম যে সুদ হচ্ছে, মানে 4 বছরের সুদ হচ্ছে 8x টাকা, আর ধরি আসল হচ্ছে 25x টাকা। আর সময় টি ইকুয়াল টু সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 4 বছর। এবার সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। এবার আর সমান কি? আর ইকুয়াল টু 100 গুণন আই ডিভাইডেড পিটি, মানে 100 গুণন সুদ বাই আসল গুণন সময়। এটা হচ্ছে সুদের হার বের করার ফর্মুলা। তাহলে আর ইকুয়াল, এখানে লিখছি আর ইকুয়াল টু 100 গুণন আই, 100 গুণন আই বাই পিটি, মানে আসল গুণন সময়। তাহলে 100 গুণন সুদ বাই আসল গুণন সময়। এবার আমরা মান বসাবো। 100 ইন্টু আয়ের মান হচ্ছে 8x, পি এর মান 25x, ইন্টু টি এর মান হচ্ছে 4, x কেটে গেল, 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 কেটে গেল, সমান 8 টাকা, সমান 8%। তাহলে সুদের হার হচ্ছে 8%। এবার আমরা কিন্তু অপশান দেখব, অপশান কি আছে। এ নম্বর হচ্ছে 4%, বি নম্বর হচ্ছে 8%, সি হচ্ছে 12.1% আর ডি হচ্ছে 25%। তাহলে আমার হবে অ্যান্সার বি। অ্যান্সার হবে হচ্ছে বি, অ্যান্সার বি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-2 নম্বর দেখো, প্রশ্ন আছে a প্লাস বি ইকুয়াল টু √5, আবার a মাইনাস বি ইকুয়াল টু √3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? আমরা একটা জিনিস লিখতে পারি, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সমান কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটাকে আমরা 2 দ্বারা গুণ করছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এটার সমান হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, কিন্তু এখানে প্লাস, এটার সমান কিন্তু এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। এটা করলে কিন্তু 2a স্কয়ার, 2 লেখা ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস বি স্কয়ার আসবে। আমি দেখা দিচ্ছি, দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা যোগ করি এই দুটো কেটে যাবে, তাহলে এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আমরা যদি যোগ করি এখান থেকে যদি 2 কমন নেই, ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এই জিনিসই এখানে আছে। এটা সমান আমরা এটা লিখতে পারি, কিন্তু এটার সমান এটা হয়। এবার এর মান কত? এর মান হচ্ছে √5 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এর মান হচ্ছে √3 তার হচ্ছে হোল স্কয়ার। এবার √5 মানে 5, আর স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে। যখন আমরা স্কোয়ার করব রুটটা কিন্তু উঠে যাবে। √5 আর √5 গুণ করলে √25, আর তার মানেই হচ্ছে 5। আর √3 আর √3 গুণ করলে √9, তার মানেই হচ্ছে 3। √9, 9-এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 5 আর 3 হচ্ছে 8। এবার যদি আমরা দুইটা ওপার করে দিই, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8-এর নিচে 2 সমান সমান 4। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 4। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 8, অপশান বি 4, অপশান সি হচ্ছে 2, অপশান ডি হচ্ছে 1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। এখানে অ্যান্সার হবে হচ্ছে বি। খুব ভালো করে দেখবে, এটা কিন্তু ফর্মুলা মনে রেখে দিবে। 2 লেখা ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 3 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 13 সেমি এবং ওপি হচ্ছে 12 সেমি। ওপি 12 সেমি হলে হচ্ছে পি বিন্দুগামী ন্যূনতম জ্যাটির দৈর্ঘ্য, পি বিন্দুগামী যে ন্যূনতম জ্যা আছে তার দৈর্ঘ্য কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, আমি আগে চিত্রটা এঁকে নিচ্ছি, খুব ভালো করে দেখবে। চিত্র এঁকে নিচ্ছি। মনে করি এটা একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে পি। বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেমি আর ওপি হচ্ছে 12 সেমি হলে পি বিন্দুগামী ন্যূনতম জ্যাটির দৈর্ঘ্য কত? একটা জ্যা খাবো, পি বিন্দু একটা জ্যা, পি বিন্দুগামী একটি জ্যা ওপি, ওপি দেওয়া আছে 12 সেমি। ওপি হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 12 সেমি। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 13 সেমি, 13 সেমি। এটা হচ্ছে 13 সেমি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য বার করব, ন্যূনতম জ্যায়ের দৈর্ঘ্য, এই ন্যূনতম জ্যায়ের দৈর্ঘ্য আমরা কিন্তু বের করব, জ্যায়ের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, আমরা যে কোনো একটা ত্রিভুজ করলেই হয়ে যাবে। এর মধ্যে যে কোনো একটা ত্রিভুজ করব, নাম দিয়ে দিচ্ছি এখানে এ, এখানে দিচ্ছি হচ্ছে বি। আমরা তাহলে এ ও পি ত্রিভুজ, দেখো এ ও পি ত্রিভুজের ও এ হচ্ছে
যে অতিভুজ, ওই হচ্ছে অতিভুজ, ওপি হচ্ছে লম্ব, আর এপি হচ্ছে ভূমি। এখানে অতিভুজ আর লম্বের মান দেওয়া আছে, আমাকে কিন্তু ভূমি বের করতে। ভূমি ভূমি সমান রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমি একটু লিখে নিচ্ছি যে ত্রিভুজ এওপি, ত্রিভুজ এওপি এর এর অতিভুজ, অতিভুজ ব্র্যাকেটে হচ্ছে ওএ ইকুয়াল টু 13 সেমি। আবার লিখছি ত্রিভুজ এওপি এর লম্ব, লম্ব ব্র্যাকেটে হচ্ছে ওপি ইকুয়াল টু 12 সেমি। 12 সেমি। ত্রিভুজ এওপি এর ভূমি ব্র্যাকেটে হচ্ছে এপি ইকুয়াল টু প্রশ্নবোধ। আমাকে ভূমি বার করতে হবে। অতিভুজ আর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ভূমি ইকুয়াল টু। তার মানে লিখবো যে অতএব ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা কিন্তু ফর্মুলা মনে রেখে দিবে যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ভূমি ইকুয়াল টু সমান সমান রুটের মধ্যে 13 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 12 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি। এইবার রুটের মধ্যে 169, 13 গুণ করলে 169, 169 মাইনাস 144, পাশে হচ্ছে সেমি। 4 আছে পাশে 5 2 25 সেমি সমান সমান 5 সেমি। তাহলে এখানে এপি ইকুয়াল টু 5 সেমি। আমরা লিখব যে এপি ইকুয়াল টু 5 সেমি। অতএব জ্যায়ের দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য, অতএব জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু 5, এটা হচ্ছে 5 সেমি, আবার এটাও হচ্ছে 5 সেমি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু 5 প্লাস মানে 2 গুণন 5 মানে 10 সেমি। তো সেমি সমান সমান 10 সেমি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। এবার আমরা অপশান দেখবো। অপশান এ হচ্ছে 5 সেমি, অপশান বি হচ্ছে 6 সেমি, অপশান সি হচ্ছে 6.5 সেমি, অপশান ডি হচ্ছে 10 সেমি। তাহলে আমার এটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে হচ্ছে ডি, অ্যান্সার অপশান ডি। তাহলে মনে রেখে দিবে যে ভূমি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। খুব ভালো করে মনে রেখে দিবে ভূমি বের করার। আর যখন তুমি লম্ব বার করবে তখন রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর যখন তুমি অতিভুজ বার করবে রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যখন তুমি অতিভুজ বের করবে। ঠিক আছে, মনে রেখে দেবে। এবার চলেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 4 নম্বর। দেখো একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। একটা আয়ত ঘনাকার গর্ত আছে যার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার, আর গভীরতা হচ্ছে 16 মিটার। বলছে ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা কতগুলি রাখা যাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমে গর্তের আয়তন বার করব। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে গর্তের আয়তনের ফর্মুলা কি? গর্তের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কমপ্লিট। এবার চলে আসবো আমরা হচ্ছে তক্তার আয়তন। এবার তক্তার আয়তনের ফর্মুলা একই, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরু মানে উচ্চতা। ঠিক আছে, এবার আমরা গর্তের আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করব, তাহলেই আমরা কিন্তু তক্তার সংখ্যা পেয়ে যাব। আমি আবার বলছি,
আমি কিন্তু প্রথমে গর্তের আয়তন বের করব। গর্তের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কমপ্লিট। এবার আমি তক্তার আয়তন বের করব। তক্তার আয়তনের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা মানে গভীরতা। কমপ্লিট। এবার আমি গর্তের আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করব, তাহলেই আমি তক্তার সংখ্যা পেয়ে যাব। আমি করছি, দেখো। প্রথমে লিখছি গর্তের আয়তন। গর্তের আয়তন গর্তের আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে 40 ইন্টু প্রস্থ হচ্ছে 12 আর গভীরতা হচ্ছে 16। এত ঘন মিটার। এত ঘন মিটার। এবার আমরা তক্তার আয়তন বার করব। তক্তার আয়তন তক্তার আয়তন ইকুয়াল টু এখানে হচ্ছে 5, দৈর্ঘ্য 5, প্রস্থ 4 আর পুরু হচ্ছে 2। এত ঘন মিটার। কমপ্লিট। তাহলে আমি কিন্তু গর্তের আয়তন বার করলাম। গর্তের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার আর গভীরতা হচ্ছে 16 মিটার। তাহলে গর্তের আয়তন হবে 40 গুণন 12 গুণন 16। এবার তক্তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার আর পুরু হচ্ছে 2 মিটার। এবার তক্তার আয়তন বের করলাম, সেটা হচ্ছে 5 গুণন 4 গুণন 2 ঘন মিটার। এবার আমরা গর্তের আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করব, তাহলে আমরা কিন্তু তক্তার সংখ্যা পেয়ে যাব। লেখো, অতএব তক্তা রাখা যাবে। তক্তা রাখা যাবে ইকুয়াল টু গর্তের আয়তন হচ্ছে 40 গুণন 12 গুণন 16 নিচে 5 গুণন 4 গুণন 2। তাহলে আমরা প্রথমে হচ্ছে ভাগ করছি। 4 5 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 8, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 3 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 8। তাহলে 8 8 64। 64কে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে 192টি। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 180টি, অপশান বি হচ্ছে 184টি, অপশান সি হচ্ছে 10টি আর অপশান ডি হচ্ছে 192টি। তাহলে আমার অ্যান্সার হবে ডি। কমপ্লিট। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট 5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি সুষম পঞ্চভুজের একটি বহিঃকোণের বৃত্তীয় মান কত? একটি সুষম পঞ্চভুজের পঞ্চভুজ যার 5টি বাহু হচ্ছে সমান, তাকে বলা হচ্ছে সুষম পঞ্চভুজ মানে 5টি বাহু সমান। বলছে তার একটা বহিঃকোণের বৃত্তীয় মান কত? আমরা কিন্তু জানি যে 360 ডিগ্রিকে আমরা যদি বাহু সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু বহিঃকোণ পেয়ে যাব। আবার 180 ডিগ্রি থেকে যদি বহিঃকোণ বিয়োগ করি, তাহলে আমরা কিন্তু অন্তঃকোণ পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলেই কিন্তু বহিঃকোণ পেয়ে যাব। ঠিক আছে, দেখো প্রথমে লিখব বহিঃকোণ ইকুয়াল টু আমি ফর্মুলা লিখছি 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু বহিঃকোণ পাবো। আবার 180 ডিগ্রি থেকে যদি বহিঃকোণ বিয়োগ করা হয়, তাহলে আমরা কিন্তু অন্তঃকোণ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 5। এখানে বাহু সংখ্যা হচ্ছে 5। পঞ্চভুজ মানে 5টা বাহু, ষড়ভুজ মানে 6টা বাহু, সপ্তভুজ মানে 7টা বাহু, অষ্টভুজ মানে 8টা বাহু। ঠিক আছে, এবার কাটাকাটি করলে হচ্ছে 5 7 35, তাহলে 72 ডিগ্রি
72 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের একটা সুষম পঞ্চভুজের বহিঃকোণের মান হচ্ছে 72 ডিগ্রি। এবার যদি আমরা 180 ডিগ্রি থেকে এই 72 ডিগ্রি বাদ দিই, তার মানে 108 ডিগ্রি, সেটা হবে অন্তঃকোণ। আমি আবার বলছি, 180 ডিগ্রি থেকে আমরা যদি বহিঃকোণ তার মানে 72 ডিগ্রি বিয়োগ করি, তাহলে আমরা পাবো কিন্তু অন্তঃকোণ, সেটা হবে 108 ডিগ্রি। এখানে চাইনি, ঠিক আছে। তাহলে আমরা এখন বহিঃকোণ যে 72 ডিগ্রি বের হয়েছে, এর কিন্তু আমরা বৃত্তীয় মান বের করব, বৃত্তীয় মান বার করবো, ঠিক আছে। তার মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা যদি গুণ করি, তাহলেই কিন্তু বৃত্তীয় মান হয়। ষষ্ঠিক পদ্ধতি মানে ষষ্ঠিক পদ্ধতিতে যে মান বের হয়, এটাকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান ডিগ্রিতে। একে যদি আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করি, তাহলেই আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, ষষ্ঠিক পদ্ধতিতে যে মান বের হয়, যেটা ডিগ্রিতে যে মানটা বের হয় ষষ্ঠিক পদ্ধতি, তাকে যদি আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করি, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করি, তাহলে আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে 72 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 72 ডিগ্রি গুণন পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। পাই রেডিয়ান, এটাকে রেডিয়ান বলে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। কেটে গেল এটা। এবার যদি আমরা 18 দিয়ে কাটি, 18 দিয়ে কাটলে 4, 4 18 72, আর 18 দিয়ে কাটলে হচ্ছে 10, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, সমান সমান 2 পাই রেডিয়ান বাই 5, 2 পাই রেডিয়ান বাই 5। খুব ভালো করে মনে রাখবে যে ডিগ্রিতে যে মানটা বের হবে, ডিগ্রিতে কিন্তু বের করতে হবে। বৃত্তীয় মান বের করতে গেলে কিন্তু ডিগ্রিতে বের করতে হবে। ডিগ্রি মানকে আমরা যদি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। এবার আমরা অপশান দেখব। অপশান 3 পাই রেডিয়ান বাই 5, 2 পাই রেডিয়ান বাই 5, 5 পাই রেডিয়ান বাই 3, আর 4 পাই রেডিয়ান বাই 5। তাহলে আমার হচ্ছে বি, অ্যান্সার হবে হচ্ছে বি। এটি হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 6 নম্বর, 7, 9, 10, 11, 11, 8, 7, 7 বলছে সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো। সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো। আমি কিন্তু প্রথমে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। তাহলে আমি প্রথমেই সংখ্যাগুলিকে কি করব, ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড় সাজাবো। দেখো, সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এরূপ হবে। প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে 7, তাহলে 7, তারপরও 7, তারপরও 7, 3টা 7 আছে, 1, 2, 3, তারপর চলে আসবে 8, 7-এর পর 8, তারপর আসবে 9, তারপর 10, তারপর 11, তারপর 11, দুটো 11 আছে, 11, 11, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে 8টা সংখ্যা আছে। তার মানে n = 8 যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা। এখানে জোড় n হচ্ছে কততম পদ আছে, এখানে হচ্ছে 8 মানে অষ্টম 8তম পদ আছে। আমরা লিখব n = 8, আর ব্র্যাকেটে লিখব হচ্ছে যুগ্ম। যখন যুগ্ম হবে তখন মধ্যমার ফর্মুলা হবে হাফ, আর ব্র্যাকেটের মধ্যে
n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। আমি লিখছি দেখো, অতএব মধ্যমা ইকুয়াল টু হাফ। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/2 এততম পদ প্লাস n/2 প্লাস 1 n/2 প্লাস 1 তম পদ। এটা হচ্ছে ফর্মুলা। যখন যুগ্ম হবে তখন এটা ফর্মুলা, আর যখন অযুগ্ম হবে তখন মধ্যমার ফর্মুলা হচ্ছে n+1/2। অযুগ্মর ক্ষেত্রে অযুগ্ম এর মধ্যমা, এর মধ্যমা ইকুয়াল টু n+1/2 এততম পদ। যখন অযুগ্ম হবে মানে 7টা n = 7 অথবা n = 9 n = 11 মানে বিজোড় সংখ্যা হবে, সেক্ষেত্রে মধ্যমা বের করতে গেলে ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদ। ঊর্ধ্বক্রম অনুসারে কিন্তু সংখ্যাগুলিকে সাজাতে হবে। তোমরা কিন্তু প্রথমেই সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেবে যদি সাজানো না থাকে। তারপর যদি বিজোড় হয় মানে n = যদি 7 হয়, 9 হয়, 11 হয়, 13 হয়, বিজোড় হয়, তাহলে ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদ। ঠিক আছে, n এর মান বসায় দিবে, 7 হলে 7 লিখবে, 9 হলে 9, 11 হলে 11। তাহলে চলে আসতেছি 6 নম্বর অঙ্কে। তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে n এর মান হচ্ছে 8, তাহলে 8 এর নিচে 2 এততম পদ প্লাস এখানে তাই 8 এর নিচে 2 প্লাস 1 এততম পদ। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এটা হচ্ছে যখন যুগ্ম হবে মানে জোড় হবে, এনটা জোড় হবে, সেক্ষেত্রে কিন্তু মধ্যমা বের করার কিন্তু ফর্মুলা, এই ফর্মুলায় তোমাকে কিন্তু মধ্যমা বের করতে হবে। 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে 4, তাহলে এখানে হচ্ছে হাফ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 4 তম পদ প্লাস এখানে 4 আর 1 5, এখানে হচ্ছে 5 তম পদ। এবার 4তম পদ আর 5তম পদকে এখানে বের করতে হবে। 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4তম পদ আর এটা হচ্ছে 5তম পদ। এই দুটার এটা হচ্ছে 4তম, 1 2 3 4, এটা হচ্ছে 4তম পদ আর এটা হচ্ছে 5তম পদ। তাহলে আমরা এখানে লিখবো হাফ, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 8 প্লাস 9 সমান হচ্ছে হাফ ইন্টু 9 8 17, তাহলে সমান 17 নিচে 2, তাহলে 8.5। এখানে হচ্ছে 8.5। আমরা এবার অপশান দেখব। এ নম্বর হচ্ছে 5.5, বি হচ্ছে 6.5, সি হচ্ছে 7.5 আর ডি হচ্ছে 8.5। তাহলে ডি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এখানে কিন্তু যদি যুগ্ম হয় তাহলে তোমার এই ফর্মুলা, হাফ লেখা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। আর যদি অযুগ্ম হয় মানে বিজোড় হয়, সেক্ষেত্রে হচ্ছে n+1/2 তম পদ। n+1/2 তম পদ যদি বিজোড় হয় মানে 7 9 11 13 থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা মধ্যমা বের করার ফর্মুলা এটা। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2 এর 1 নম্বর। দেখো এটা শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্ন আছে বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে। সুদের হার হচ্ছে 2% বলছে 2p টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি। 2p টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে আসল হচ্ছে
আমরা লিখব আসল, আসল ইকুয়াল টু 2p টাকা। সুদের হার, সুদের হার ইকুয়াল টু 2r%। সময় ইকুয়াল টু 2 বছর। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেট হচ্ছে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমাকে কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। আর আমরা জানি এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এ ইকুয়াল টু এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। যখন আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব তখন পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এবার আমরা মান বসাবো। পি এর মান হচ্ছে 2p, 1 প্লাস আর হচ্ছে সুদের হার হচ্ছে 2r, নিচে 100 আর এন হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে শূন্যস্থান পূরণ দেখো এইটুক দেওয়াই আছে। তাহলে আমাকে শুধু এই 2p মানে 2pটা বসাতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 2p ইন্টু 1 প্লাস 2r বাই 100 পাওয়ার এন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 2p। এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, হচ্ছে 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সমীকরণকে যদি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা এ এর মান পাবো হচ্ছে 7, বি এর মান পাবো হচ্ছে -12 আর সি এর মান হচ্ছে 18। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সেই সূত্র বের করে যে সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের সঙ্গে আমরা এই সমীকরণকে তুলনা করব। আমি করছি, দেখো 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখো তাহলে এখানে এ ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু -12 আর সি ইকুয়াল টু 18। তাহলে এ হচ্ছে 7, বি হচ্ছে -12 আর সি হচ্ছে 18। এবার আমরা বীজদ্বয়ের সমষ্টি ধরি। প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু হচ্ছে বিটা। আমি ধরে নিলাম যে প্রথম বীজ আলফা আর দ্বিতীয় বীজ হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b বাই এ। এবার বি এর মান কত, -12। তাহলে মাইনাস, এখানে -12 তার নিচে এ হচ্ছে 7, তাহলে 12 নিচে 7, মাইনাসে কিন্তু প্লাস। বি এর মান হচ্ছে -12 আর মাইনাস, এটা এই মাইনাসে প্লাস। এটা হচ্ছে আলফা প্লাস বিটা। এবার যদি আমরা গুণফল আলফা বিটা করি, বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ,
বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। সি বাই এ, এখানে সি এর মান হচ্ছে 18 আর এর মান হচ্ছে 7। ঠিক আছে, এবার আমরা দুটার অনুপাত করব, মানে আলফা প্লাস বিটা ইস টু আলফা বিটা, দুটার অনুপাত, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের হচ্ছে অনুপাত করব। তাহলে এখানে হচ্ছে 12 নিচে 7 ইস টু 18 নিচে 7, এই 2 7 উঠে যাবে, তাহলে 12 ইস টু 18। এবার 6 দিয়ে ভাগ করছে, 6 দিয়ে ভাগ, তাহলে 2 ইস টু 3। তাহলে সমষ্টি, বীজদের সমষ্টি আর গুণফলের অনুপাত হচ্ছে 2 ইস টু 3। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো 2 ইস টু 3, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে কিন্তু এই সমীকরণের তুলনা করলাম, করে আমরা এ সমান 7, বি সমান -12 আর সি ইকুয়াল টু 18 পেয়ে গেলাম। তারপর আমরা একবার আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি, আর একবার হচ্ছে আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল বের করলাম। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল আর অপর দুটি বাহু অসমান্তরাল, তাকেই বলা হচ্ছে ট্রাপিজিয়াম। এডি সমান্তরাল বিসি, যার এডি সমান্তরাল বিসি, যদি কোণ এবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি, কোণ এবিসি 70 ডিগ্রি হয়, তবে কোণ বিসিডি এর মান কত সেটা আমরা বের করব। বৃত্তস্থ ট্রাপিজিয়াম, আমরা ছবিটা এঁকে নিচ্ছি, একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এটা কিন্তু একটা বৃত্তের হচ্ছে, মনে করো এটা হচ্ছে কেন্দ্র। এবার আমরা একটা ট্রাপিজিয়াম আঁকাবো, এটা একটা ট্রাপিজিয়াম। এর দুটো বাহু সমান্তরাল, এডি ও বিসি, এ ডি আর হচ্ছে বিসি, মানে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল, মানে এই বাহু আর এই বাহু, এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। আর লিখব এডি সমান্তরাল বিসি। আচ্ছা, এখানে কিন্তু দেখো কোণ এবিসি, এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। আমরা লিখব কোণ এবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি। দেখো এবিসিডি কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি বা বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, মানে এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। আমরা লিখব অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। কমপ্লিট। যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক, মানে দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ফর্মুলা, তার মানে এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। কোণ এবিসির মান 70 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি
-70°, তার মানে হচ্ছে 110°। তাহলে এই কোণটা কিন্তু 110°। এই কোণ হচ্ছে 110°। আচ্ছা, আমরা জানি দুটো বাহু যদি সমান্তরাল থাকে এবং ওদের যদি একটা ভেদক থাকে, তাহলে ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি 180°। আমরা জানি দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, মনে করো এইরকম দুটো বাহু সমান্তরাল, এটা একটা ভেদক, তাহলে এই যে অন্তঃকোণ, এই দুটো অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 180° বা 2 সমকোণ। তার মানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180°। আমি আবার বলছি, দুটো বাহু যদি সমান্তরাল থাকে এবং তাদের যদি একটা ভেদক থাকে, তাহলে ভেদকের একই পার্শ্বে অন্তঃকোণ দুটির সমষ্টি 180°। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কোণ এডিসি প্লাস কোণ বিসিডি, এডিসি প্লাস কোণ বিসিডি, এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180° বা 2 সমকোণ। আমি আবার বলছি, দুটো বাহু যদি সমান্তরাল থাকে এবং ওদের যদি একটা ভেদক থাকে, তাহলে ভেদকের একই পার্শ্বের দুটো অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ বা 180°। তাহলে এটার এই দুটো যোগফল হচ্ছে 180°। তা আমরা লিখতে পারি যে অতএব কোণ এডিসি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 180°। মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180°। তার মধ্যে কোণ এডিসি হচ্ছে 110° প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 180°। অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 180° মাইনাস 110° ইকুয়াল টু 70°। তাহলে কোণ বিসিডি, তাহলে এই কোণটাও হবে হচ্ছে 70°, এটাও হবে 70°, আর এটা হবে 110°। কমপ্লিট। দুটো যদি সমান্তরাল সরলরেখা থাকে এবং তাদের যদি ভেদক থাকে, ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি 2 সমকোণ বা 180°। কমপ্লিট। তাহলে কোণ বিসিডির মান হচ্ছে কোণ বিসিডি ইকুয়াল টু 70°। আমরা এখানে অ্যান্সার লিখব 70°। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্নে। নম্বর হচ্ছে, যদি একটি লম্ব বৃত্তাকার চোঙ যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, একটা চোঙ আছে যার ব্যাসার্ধ 8 সেমি এবং তার ভূমির ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল সমান, মানে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল সমান। এবার তোমাদের প্রশ্ন যে ভূমির ক্ষেত্রফলটার ফর্মুলা কি? ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। চোঙের ভূমি কিন্তু গোল বৃত্তাকার, মানে পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 πr এইচ, মানে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। পরিধি হচ্ছে 2 πr ইন্টু এইচ, 2 πr এইচ। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমি একটা ছবিটা এঁকে নিচ্ছি। মনে করি এরকম একটা চোঙ আছে, এটা কিন্তু গোল বৃত্তাকার, উপরেও ঠিক এইভাবে গোল একটা চোঙ। এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। যার ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে চোঙের ভূমি। চোঙের ভূমি মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। চোঙের ভূমির ক্ষেত্রফল মানে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। চোঙের ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লিখে নিচ্ছি যে ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি, আর ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ
সেমি। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু একবার চোঙের তলের ক্ষেত্রফল বের করব, বক্রতল আর হচ্ছে চোঙের ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। অতএব চোঙের ভূমির ক্ষেত্রফল লিখব চোঙের ভূমির ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রে, বক্রতল মানে এই দুটো তল নাই, শুধু এই অংশ, এটা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ সেমি। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ সেমি। এবার শর্তানুসারে এই দুটো সমান। এখানে বলে দিছে যে চোঙের ভূমির ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল সমান। শর্তানুসারে আমরা কি করবো, দুটো কি করবো, সমান করবো। শর্তানুসারে দুটো সমান, এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব। দেখো শর্তানুসারে 2 পাই আর এইচ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এবার দুই দিক থেকে আমরা পাই আর তুলে দেবো। একটা করে পাই আর তুলে দিচ্ছি, তাহলে 2h ইকুয়াল টু এখানে থাকছে শুধু আর, একটা করে পাই, এই পাই আর এখানে উঠে দিলাম, শুধু এখানে একটা আর থাকবে। দুই দিক থেকে আমরা কিন্তু তুলে দেবো। তাহলে 2h ইকুয়াল টু আর, বা 2h ইকুয়াল টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 8। অতএব h ইকুয়াল টু 8-এর নিচে 2 কাটলে হচ্ছে 4। তাহলে h ইকুয়াল টু 4। আমরা লিখবো উচ্চতা ইকুয়াল টু 4 সেমি। উচ্চতা হচ্ছে 4 সেমি। আমরা এখানে অ্যান্সার লিখবো উচ্চতা 4 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 5 নম্বর দেখো, সাইন 1 ডিগ্রি বাই কস 89 ডিগ্রি প্লাস সাইন 3 ডিগ্রি বাই কস 87 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন 87 ডিগ্রি বাই কস 3 ডিগ্রি প্লাস সাইন 89 ডিগ্রি বাই কস 1 ডিগ্রি। তার মানে হচ্ছে 1 থেকে 89 পর্যন্ত, 1 থেকে 89 পর্যন্ত এর মধ্যে শুধুমাত্র বিজোড় সংখ্যা। 1 থেকে 89 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 45টি। আর যদি 90 পর্যন্ত হতো তাহলে বিজোড় সংখ্যা থাকতো 45টি, জোড় সংখ্যাও থাকতো 45টি। যেহেতু 89 অবধি তাহলে কিন্তু বিজোড় সংখ্যা আছে 45টি আর জোড় সংখ্যা আছে 44টি। ঠিক আছে। আর যদি 90 হয়, বিজোড় তো 45 আর জোড় হতো 45, দুটোই 45, মানে 1, 3, 5, 7 এটা হচ্ছে বিজোড়, আর 2, 4, 6, 8 জোড়। তাহলে যদি যেহেতু 89 অবধি সংখ্যা এবং বিজোড় সংখ্যা, তার মানে এখানে কিন্তু 45টি সংখ্যা আছে। ঠিক আছে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে 1 থেকে 89 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে ইকুয়াল টু 45টি। ঠিক আছে। 1 থেকে 89 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 45টি আর জোড় সংখ্যা আছে 44টি। কমপ্লিট। তাহলে এবার দেখো, প্রথমে দেখো এখানে দেওয়া আছে সাইন 1 ডিগ্রি, তার নিচে হচ্ছে কস 89 ডিগ্রি প্লাস, আবার দেখো সাইন 3 ডিগ্রি, তার নিচে দেওয়া আছে কস 87 ডিগ্রি প্লাস ডট ডট প্লাস, এখানে দেওয়া আছে সাইন 87 ডিগ্রি, তার নিচে হচ্ছে কস 3 ডিগ্রি প্লাস সাইন 89 ডিগ্রি,
আর তার নিচে কিন্তু cos 1 ডিগ্রি। এর মধ্যে আমরা কিন্তু যে কোনো একটাকে কিন্তু চেঞ্জ করবো, চেঞ্জ মানে পুরো কোণ 90 ডিগ্রি থেকে বাদ দেবো। মনে করো আমরা যদি উপরেরটাই চেঞ্জ করি তাহলে সাইন 1 ডিগ্রি মানে হচ্ছে cos 89 ডিগ্রি, আবার সাইন 3 ডিগ্রি মানে হচ্ছে cos 87 ডিগ্রি। আমি করে দেখাচ্ছি, এটা কিন্তু সেই পুরো কোণের ফর্মুলা পড়ে, পুরো কোণে সাইন সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার cos থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, পুরো কোণ এরকম সাইন থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি থিটা মানে সাইন থিটা। কমপ্লিট। দেখো আমি করছি, নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই cos 89 ডিগ্রি, যে কোনো একটা হয় উপরে নয় নিচে, চেঞ্জ করলেই হবে। আমি উপরে চেঞ্জ করছি, এই সাইন এটাকে লিখছি আমি সাইন 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, মানে 1 ডিগ্রির বদলে 90 মাইনাস 89। যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন পরের লাইনে কিন্তু আর সাইন থাকবে না, এটা হয়ে যাবে cos, আর এখানে যেটা বাদ দেবো সেটা হবে। যখন আমরা 90 থেকে বাদ দেবো, সাইন থাকলে cos, আর cos থাকলে সাইন, ট্যান থাকলে cot, cot থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। যখন আমরা 90 থেকে বাদ দেবো চেঞ্জ হবে। প্লাস এখানেও দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 87 ডিগ্রি, এই যে 3-এর পরিবর্তে 90 মাইনাস 87, 90 মাইনাস 87, 3-এর বদলে লিখছি, আর নিচে হচ্ছে cos 87 ডিগ্রি প্লাস ডট ডট প্লাস, আবার এখানে দেখো সাইন 87 বদলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, আর 90 থেকে 3 বাদ দিলে 87, 90 থেকে 3 বাদ তাহলে হচ্ছে 87, আর নিচে হচ্ছে cos 3 ডিগ্রি প্লাস এখানে দেখো সাইন ব্র্যাকেটে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, 90 থেকে 1 বাদ দিলে 89, 90 থেকে 1 বাদ দিলে 89, আর নিচে হচ্ছে cos 1 ডিগ্রি। কমপ্লিট। আর সবসময় কিন্তু 90 ডিগ্রি থেকে আমাকে বাদ দিতে হবে, তবেই কিন্তু ফর্মুলায় পড়বে। এটাকে বলা হচ্ছে পুরো কোণের ফর্মুলা, পুরো কোণ 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। ঠিক আছে। যদি সাইন থাকে তাহলে কিন্তু সব cos হয়ে যাবে। এটা পরের স্টেপ দেখো, এটা সাইনটা হয়ে যাবে cos, আর যেটা বাদ দেবো সেটা, এখানে যেটা লিখবো সেটাই লিখতে হবে, এটা 89, তাহলে এখানে লিখতে হবে 89 ডিগ্রি, আর নিচে যা আছে তাই cos 89 ডিগ্রি প্লাস এখানে তাই যেহেতু 90 থেকে বাদ দিয়েছি, যখনই আমি 90 থেকে বাদ দিব পরের লাইনে কিন্তু আমি আর সাইন লিখতে পারবো না, আমাকে কিন্তু cos লিখতে হবে। যদি সাইন থাকে লিখতে হবে cos, আর যদি cos থাকে লিখতে হবে সাইন। এখানে সাইন আছে তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে cos, আর এখানে যা বাদ দেবো 87 ডিগ্রি, এটাও কিন্তু cos 87 ডিগ্রি প্লাস প্লাস এখানে দেখো সাইন আছে তাহলে cos, আর যেটা বাদ দেবো 3 ডিগ্রি, এটাও তাই cos 3 ডিগ্রি প্লাস এটাও cos 1 ডিগ্রি, নিচেও তাই cos 1 ডিগ্রি। ঠিক আছে, মনে রেখে দিবে এটা হচ্ছে পুরো কোণের ফর্মুলা। সব সময় 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, তবেই কিন্তু ফর্মুলায় পড়বে। যদি সাইন থাকে তাহলে হয়ে যাবে cos, আর যদি এখানে cos থাকতো হতো সাইন, যদি ট্যান থাকে তাহলে হবে cot, আর যদি cot থাকে তাহলে হবে ট্যান, যদি সেক থাকে হবে কোসেক, আর যদি কোসেক থাকে হবে সেক। এটা মনে রেখে দিবে। তাহলে এটা দিয়ে রেখে কাটছে, এটা দিয়ে রেখে কাটছে, সব কাটে যাবে কিন্তু। তার মানে কি থাকছে, কাটলে কি থাকবে, এখানে 1, কিন্তু এটা ডিভাইডেড 1, তার মানে এখানে থাকছে 1 প্লাস 1 প্লাস ডট 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 1 প্লাস 1, তার মানে 89 পর্যন্ত যেহেতু বিজোড় সংখ্যা তাহলে 45টা আছে, কয়টা 1 হবে, 45টা। তাহলে 1 গুণন 45 ইকুয়াল টু 45, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 45। তাহলে 1 থেকে 89 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 45, আর জোড় সংখ্যা আছে 44, তাহলে আমার অ্যান্সার হবে এখানে 45। এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট।
এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6 নম্বর। দেখো 2-এর 6 নম্বর প্রশ্ন আছে, একটি শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে এল এবং মধ্যমান মানে হচ্ছে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2, উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2, সেটা হচ্ছে মধ্যমান। এম হলে হচ্ছে উচ্চ সীমানা কত বের করতে হবে। তাহলে আমার এখানে দেওয়া আছে নিম্ন সীমানা এল, আর ধরি উচ্চ সীমানা ইকুয়াল টু এক্স। আমি উচ্চ সীমানা এক্স ধরে নিলাম। অতএব মধ্যমান ব্র্যাকেট হচ্ছে এম ইকুয়াল টু এক্স প্লাস এল বাই 2, মানে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। মধ্যমান মানে হচ্ছে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2। ঠিক আছে, এবার শর্তানুসারে তাহলে এক্স প্লাস এল বাই 2 ইকুয়াল টু এম। মধ্যমান হচ্ছে এম ইকুয়াল টু এটা। এবার আমরা কিন্তু বজ্রগুণন করছি, এক্স প্লাস এল ইকুয়াল টু 2m। বজ্রের গুণন ক্রস গুণন করলাম, অতএব এক্স ইকুয়াল টু তাহলে 2m মাইনাস এল। তাহলে আমরা কিন্তু উচ্চ সীমানা পেয়ে গেলাম। এক্স মানেই হচ্ছে উচ্চ সীমানা। আমরা লিখে নিচ্ছি যে উচ্চ সীমানা ইকুয়াল টু 2m মাইনাস এল। তাহলে আমার অ্যান্সার হবে এখানে 2m মাইনাস এল, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখা দেবে যে মধ্যমান বের করার ফর্মুলা হচ্ছে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1 নম্বর দেখো, সত্য বা মিথ্যা, মানে কোনটি সত্য কোনটি মিথ্যা সেটা আমাকে লিখতে হবে। প্রশ্ন আছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বলছে বছরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ কী হবে, সমান হবে। আমি তোমাদের একটা কথা বলছি যে সবসময় মনে রাখা দিবে যে টাকা যত মাস খাটবে আমরা কিন্তু তত দ্বারা গুণ করব। আর একটা কথা মনে রাখা দিবে যে লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হবে। মূলধন যদি সমান হয় তাহলে লভ্যাংশ কিন্তু সমান হবে। আমি আবার বলছি, লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হবে, মানে লভ্যাংশ ইকুয়াল টু মূলধন ইকুয়াল টু লভ্যাংশ। আর যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা কিন্তু গুণ করব। আর যেমন এর 10,000 টাকা কিন্তু 12 মাস খাটে, বছরের প্রথমেই দিছে। আর বি কিন্তু 6 মাস পরে দিছে 20,000 টাকা, তাহলে বি এর 20,000 টাকা কিন্তু 6 মাস খাটবে। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি এর 10,000 টাকা 12 মাস খাটে, অতএব মোট ইকুয়াল টু 10,000 গুণন 12 এত টাকা। আমরা বলছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা কিন্তু গুণ করব। কমপ্লিট। এবার বি এর 20,000 টাকা, বি এর 20,000 টাকা 6 মাস খাটে, অতএব মোট ইকুয়াল টু তাহলে 20,000 গুণন 6। ঠিক আছে, কমপ্লিট। দুজনের মূলধন হয়ে গেল। এর মূলধন হচ্ছে 10,000 গুণন 12 আর বি এর মূলধন হচ্ছে 20,000 গুণন 6। এই মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কিন্তু সমান হলেই, মূলধন অনুপাত আর লাভের অনুপাত সবসময় কী হবে, সমান হবে। আমরা তাহলে মূলধন অনুপাত করব, সেটাই হচ্ছে লাভের অনুপাত। এবার দেখব এ ইস টু বি। এ হচ্ছে 10,000
গুণন 12 ইস টু বি হচ্ছে 20,000 গুণন 6। আমরা কিন্তু 4 টাকার শূন্য উঠে দিচ্ছি, তাহলে 12, এখানে 12 ইস টু, এখানেও কিন্তু 12, 4টা শূন্য কিন্তু কমায় দিচ্ছি, 4টে শূন্য কমায় দিচ্ছি 12, এখানে 4টে শূন্য কমায় দিলে 2 গুণন 12, তাহলে 1:1। তাহলে এ আর বি এর মূলধন, এ আর বি এর লভ্যাংশ কিন্তু সমান হবে, দুটাই কিন্তু সমান, 1:1 মানে সমান, তাহলে এটা হচ্ছে সত্য। আমরা অ্যান্সার লিখব সত্য, অ্যান্সার হচ্ছে সত্য। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট কোশ্চেন, হচ্ছে 3-2। দেখো এক্স ভেরিয়াস 1/y কমা ওয়াই ভেরিয়াস 1/z হলে এক্স ভেরিয়াস 1/z হবে, সত্য না মিথ্যা সেটা বের করতে হবে। তাহলে প্রথমেই দেওয়া আছে এখানে এক্স ভেরিয়াস 1/y। এবার যদি আমরা ভেরিয়াস তুলে দিই তাহলে আমরা কিন্তু একটা ধ্রুবক লিখব, এখানে আমরা ধ্রুবক ধরছি কে ধ্রুবক ধরছি, তাহলে লিখব এক্স ইকুয়াল টু k/y, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অতএব ওয়াই ইকুয়াল টু কে নিচে এক্স, মানে ওয়াইটা এপারে গেলে এক্সটা এপারে আসলো, ওয়াই সমান কে নিচে এক্স, ওয়াইকে আমরা এপারে দিলাম, আবার এক্সকে এপারে নিয়ে আসলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু k/x। এবার চলে আসতেছি এটাতে, চলে আসতেছি এখানেতে আছে ওয়াই ভেরিয়াস 1/z, তাহলে আমরা কিন্তু ভেরিয়াসটাকে তুলে দেবো এবং তার জন্য কিন্তু একটা ধ্রুবক বসাবো, এখানে আমরা ধ্রুবকটা ধরছি k1, তাহলে ওয়াই ইকুয়াল টু k1/z, k1/z। ঠিক আছে, তাহলে এখানে দেখো এবার এক্স, এবার ওয়াই সমান কি নেব, ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে k/x। আচ্ছা এখানে একটা কথা লিখে দিচ্ছি, k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, ওয়াই এর মান হচ্ছে k/x, ওয়াই এর মান k/x ইকুয়াল টু k1/z। ঠিক আছে, এবার কিন্তু আমরা বজ্র গুণন করছি, তাহলে এখানে এক্স ইন্টু k1 আর এখানে জেড ইন্টু কে, এবার আমরা k1টাকে উপর দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কে নিচে k1 গুণন জেড, কে নিচে k1 ইন্টু জেড, এই k1টা উপরে গেলে নিচে যাবে, এবার থেকে উপরে গেলে কিন্তু নিচে যাবে। এইবার এটা সমান কিন্তু একটা ধ্রুবক ধরে নিচ্ছি, এক্স ইন্টু k2z, k/k1 ইকুয়াল টু k2 ধরি, তাহলে এটা সমান কিন্তু আমরা কিন্তু আরও একটা ধ্রুবক ধরলাম, সেই ধ্রুবক হচ্ছে k2। এবার আমরা কিন্তু এই ধ্রুবকটাকে উঠে দেবো, তাহলে এক্স ভেরিয়াস জেড, এই ধ্রুবক তুলে দিলে কিন্তু সমান চিহ্ন না ভেরিয়াস হয়ে যাবে, তাহলে এক্স ভেরিয়াস জেড, কিন্তু এরপরে ওয়াই ভেরিয়াস 1/z, তাহলে এখানে বলছে এক্স ভেরিয়াস 1/z কিন্তু এক্স ভেরিয়াস জেড, তাহলে এটা কিন্তু মিথ্যা, তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে মিথ্যা, মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। এখানে হবে এক্স ভেরিয়াস জেড হবে, কিন্তু এখানে দেওয়া আছে এক্স ভেরিয়াস 1/z, তাহলে কিন্তু মিথ্যা। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 3-3। দেখো বৃত্তের বাইরের কোনো একটি বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের দৈর্ঘ্য অসমান হয়, এটা কিন্তু মিথ্যা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা কিন্তু একটা উপপাদ্য আছে, তাহলে এটা মিথ্যা হবে। আমি একটু দেখাই দিচ্ছি, মনে করি আমি একটা বৃত্ত,
এটা হচ্ছে উ, আর এখানে হচ্ছে পি, এখানে এফ, এখানে হচ্ছে বি, এখান থেকে দুটো স্পর্শ। ঠিক এরকম সে দেখো এখানে কিন্তু এই যে বৃত্তের বহিঃস্থবিন্দু পি থেকে যে দুটো স্পর্শক মানে পি আর পিবি, এই স্পর্শক দুটো কিন্তু সমান হবে। কারণ আমরা যদি এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করি তাহলে দেখতে পারবো আমরা কিন্তু যে আমরা দেখব যে ও এ ও বি সমান, ওপি সাধারণ বাহু, আর কোণ ও এ পি আর কোণ এওপি, এই দুটো কোণও কিন্তু সমান হবে। অতএব ত্রিভুজদ্বয় কিন্তু কী হবে, সমান হবে। আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমে লিখছি ত্রিভুজ এওপি, এওপি ও ত্রিভুজ বিওপি এর মধ্যে, এর মধ্যে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমি তুলনা করি, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি তাহলে প্রথমে আমরা লিখব যে ও এ ইকুয়াল টু ও বি, ও এ, ও এ ইকুয়াল টু ও বি, এটা হচ্ছে একই বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আবার কোণ, কোণ ও এ পি মানে এই কোণটা আর এই কোণ, দুটো কোণ কিন্তু সমান হবে, এটা কিন্তু 90 ডিগ্রি হবে। কারণ বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আমি আবার বলছি, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে 90 ডিগ্রিতে। এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। আমরা লিখতে পারি কোণ ওএপি, কোণ ও এ পি ইকুয়াল টু কোণ ও বিপি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ওপি হচ্ছে সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু দুটো ত্রিভুজের মধ্যেই আছে, লিখব ওপি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে ত্রিভুজদ্বয় কিন্তু সর্বসম, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এই দুটো কোণ সমান। আর ওপি হচ্ছে, ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ, ওপি হচ্ছে সাধারণ বাহু। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, অতএব ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। যদি সর্বসম হয় আমি বলতে পারি যে এপি মানে পি আর পিবি কী হবে, সমান হবে। ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম তাহলে পি আর পিবি কি সমান। অতএব, অতএব পি এ ইকুয়াল টু পিবি। তাহলে কিন্তু এটা দুটো কী হবে, এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা কিন্তু ভুল, এই জায়গাটা কিন্তু মিথ্যা, সমান হবে, অসমান না। তাহলে আমরা অ্যান্সার লিখব হচ্ছে মিথ্যা, মিথ্যা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্ন হচ্ছে 3-4 নম্বর। দেখো এটা বলছে একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটা নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল। একটা নিরেট অর্ধগোলক, একটা নিরেট অর্ধগোলকের এই বক্রতল, এটা কিন্তু বক্রতল। আর যখন আমরা সমগ্র তল বলবো তখন কিন্তু এই গোটাটা, এই গোটাটা হচ্ছে এটা হচ্ছে সমগ্র তল। তাহলে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। লিখব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার বর্গ একক। আর সমগ্র তলের, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার
আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই দুটো যোগ করলে হচ্ছে সমগ্রতল, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার, তাহলে হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক সমান সমান 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার আর সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। তা এখানে কিন্তু বলছে সমান, এখানে কিন্তু বলছে সমান, সমান বলছে কিন্তু সমান না, তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, তাহলে মিথ্যা। চলে আসতেছি নেক্সট 5 নম্বর। দেখো, যদি 0 ডিগ্রি যদি আলফার থেকে ছোট হয়, আবার আলফা যদি 90 ডিগ্রি, 0 ডিগ্রি হচ্ছে আলফার থেকে ছোট অথবা সমান, আলফা হচ্ছে 90 ডিগ্রিতে ছোট অথবা সমান কিন্তু 0 থেকে বড়, আলফা কিন্তু 0 থেকে বড় এবং 0 বা 0 সমান, আবার 90 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি সমান হয়, তাহলে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান কত? সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান কত? তাহলে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, এটা আমরা কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলায় ফেলাবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা করবো, আমরা নিচের ফর্মুলাটাই করবো, কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা লিখবো এখানে সেক আলফা মাইনাস কস আলফা তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই। তাহলে সেক স্কয়ার আলফা মাইনাস কস স্কয়ার আলফা, সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কয়ার প্লাস সেক ইন্টু কস সমান 1, সেক ইন্টু কস বা কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, আবার সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, কস ইন্টু সেক, ট্যান ইন্টু কট, সেক ইন্টু কোসেক সবগুলা মান কিন্তু 1। তাহলে এটা হচ্ছে 2। ঠিক আছে, এবার এটার সমান যদি 0 হয়, মানে সেক আলফা প্লাস কস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান হবে ইকুয়াল টু 2। এটার সমান যদি 0 হয়, তাহলে সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফার সর্বনিম্ন মান হবে 2, কিন্তু এখানেও বলছে সর্বনিম্ন মান হবে 2, তাহলে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য, অ্যান্সার হচ্ছে সত্য। ঠিক আছে, এটা সত্য। এবার নেক্সট হচ্ছে 3-এর 6 নম্বর, বলছে একটি পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি মধ্যমা শ্রেণী। না, এটা মিথ্যা। মধ্যমা শ্রেণী তোমাকে বের করতে হবে, ক্ষুদ্রতর পরিসংখ্যা, ক্ষুদ্রতর যৌগিক পরিসংখ্যা, আবার বৃহত্তর ক্রমযোগ পরিসংখ্যা বের করে তারপর আমাকে মধ্যমায় যেতে হবে। তাহলে এটা কিন্তু মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা।
ঠিক আছে, এটাই সত্য হবে না, মিথ্যা। তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, কিন্তু সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আর একটা কথা বলছি যে তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবে কিন্তু। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।